সুপ্রিয় দর্শক মণ্ডলী, মুক্তিযুদ্ধের বীরগাথা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। 25শে মার্চ 1971-এ বর্বর পাকবাহিনী ক্র্যাকডাউনের পর সারা দেশের মানুষ স্বাধীনতার ডাকে পাগলপাড়া হয়ে সংগ্রামে আত্মনিয়োগ করে। পাকবাহিনী ভেবেছিল যে ঢাকার এই ক্র্যাকডাউনের ফলে বাঙালি জাতি পর্যুদস্ত হয়ে যাবে, তাদের পদানত হয়ে থাকবে। কিন্তু দেখা গেল বাঙালিরা শত্রুর অস্ত্র কেড়ে নিয়ে বিভিন্ন জায়গায় সংঘর্ষে লিপ্ত হয়, গড়ে ওঠে মুক্তিবাহিনী। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে 5টি জেলায় কর্মরত ছিল। ক্র্যাকডাউনের পরেই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআরের বাঙালি সৈনিকেরা বিদ্রোহ করে। এই বিদ্রোহে সাধারণ মানুষ যোগ দেয়, হাজার হাজার ছাত্র, তরুণ, যুবকের দল এই ব্যাটালিয়নকে ঘিরে আশ্রয় চায়। তারা ট্রেনিং নিয়ে যুদ্ধে লিপ্ত হওয়ার বাসনা ব্যক্ত করে। 71-এর মার্চে আমি যশোর ক্যান্টনমেন্টে একজন তরুণ অফিসার রূপে কর্মরত ছিলাম। 30শে মার্চ আমরা যশোর ক্যান্টনমেন্টের প্রথম ইস্ট বেঙ্গল বিদ্রোহ করি। এই বিদ্রোহের পর মুহূর্তে ক্যান্টনমেন্টের মধ্যে 8 ঘণ্টাব্যাপী যুদ্ধ হয়। এই যুদ্ধে পাকিস্তানিদের ক্ষতাহত সংখ্যা বেশি হয়। তারপর আমরা ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে এসে প্রথমে চৌগাছা এলাকায়, তারপর বেনাপোল এলাকায় রক্ষণব্যূহ স্থাপন করি। পাকিস্তান সেনাবাহিনীর অত্যন্ত বিখ্যাত এই ব্যাটালিয়ন প্রথম ইস্ট বেঙ্গল 1965 সালের যুদ্ধে সবচাইতে বেশি সাহসিকতা পদক অর্জন করে পাকিস্তান সেনাবাহিনীতে। পরবর্তীকালে মুক্তিযুদ্ধে এই সেনাবাহিনীর বীরত্ব ইতিহাসের অন্তর্গত। মুক্তিযুদ্ধে সবচাইতে বেশি সাহসিকতা পুরস্কার বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক এই প্রথম ইস্ট বেঙ্গল অর্জন করে। আজকে আপনাদের সাথে দুজন বীর যোদ্ধার পরিচয় করিয়ে দেব, যারা যশোর ক্যান্টনমেন্টে 30শে মার্চ তারিখে প্রথম ইস্ট বেঙ্গলের সৈনিক রূপে বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে যোগ দেন এবং দেশের বিভিন্ন রণাঙ্গনে অতুলনীয় শৌর্য বীর্য প্রদর্শন করে ইতিহাসে নিজেদের স্থান দখল করে নেন। আমার ডান দিকে বসে আছে সিনিয়র ওয়ারেন্ট অফিসার নূর মোহাম্মদ। যুদ্ধের সময় তিনি একজন হাবিলদার ছিলেন যশোর ক্যান্টনমেন্টে। বিদ্রোহের পর আমরা যখন বেনাপোল অঞ্চলে যুদ্ধ করি, সেখানে তিনি বীরত্বের সাথে যুদ্ধ করেন। এই কাহিনী তার কাছেই আপনারা শুনবেন। আমার বাঁদিকে বসে আছেন সার্জেন্ট আব্দুস সোবহান বীর বিক্রম। তিনি বেশ কয়েকটি রণাঙ্গনে অতুলনীয় বীরত্ব প্রদর্শন করেন, যুদ্ধে মারাত্মকভাবে আহত হন। তার শরীরে 6টি গুলির চিহ্ন এখনও বিদ্যমান। দলই বিওপি পাকিস্তানিদের একটি শক্ত ঘাঁটি ছিল। 30 বেলুচ রেজিমেন্ট 2টি কোম্পানি সেখানে ঘাঁটি গেড়ে বসেছিল। সেখানে একটি আক্রমণ পরিচালনা করেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নের সি কোম্পানি এবং আলফা কোম্পানি। সেই যুদ্ধের কথাও আমরা তার কাছ থেকে শুনব। প্রথমে আমরা যাই ওয়ারেন্ট অফিসার নূর মোহাম্মদের কাছে। সৈনিক জীবনে তিনি একজন কৃতী বক্সার ছিলেন। বিদ্রোহের পর কিভাবে মুক্তিযুদ্ধে তিনি যোগ দিলেন সেই সম্পর্কে আপনাদেরকে বলবেন। 30শে মার্চ 1971 সালে যশোর সেনাবাহিনীর একমাত্র বাঙালি ইউনিট ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মেজর হাবিব সাহেবের নেতৃত্বে আমরা বিদ্রোহ করে সকাল 8টা থেকে বিকাল 2টা 8টা পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা ওখান থেকে বের হয়ে আসি। এই যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর প্রচুর ক্ষয়ক্ষতি হয়, আমাদেরও বেশ কিছু ক্ষয়ক্ষতি হয় এবং কিছু লোক সেখানে আটকা পড়ে যায়। এবং ক্ষয়ক্ষতির মধ্যে সেকেন্ড লেফটেন্যান্ট আনোয়ার সাহেব উনি ওখানে বের হতে দিয়ে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন। উনি প্রথম শহীদ মুক্তিযোদ্ধা আমাদের ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টের। আমরা ওখান থেকে বের হয়ে মেজর হাবিব সাহেবের নেতৃত্বে চৌগাছালে একত্রিত হই এবং শৈলবাজারের প্রথম আমরা প্রতিরক্ষা অবস্থান গ্রহণ করি। সেখানে কয়েকদিন আমরা বিভিন্ন যুদ্ধ পরিচালনা করে তারপরে বেনাপোলটাকে রক্ষা করার জন্য আমরা বেনাপোলে চলে আসি। সেখানে মেজর হাবিব সাহেবের নেতৃত্বে আমরা বেশ কিছু যুদ্ধ পরিচালনা করার পরে মুক্তিযুদ্ধের বৃহত্তর পরিকল্পনা অনুযায়ী
আমাদের প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে আসামের তেলঢালা নিয়ে যাওয়া হয়। জনসংখ্যা বৃদ্ধি করার জন্য মেজর হাফিজ সাহেব বিভিন্ন ইয়ুথ ক্যাম্প থেকে কৃষক, শ্রমিক, ছাত্র জনতা এদেরকে রিক্রুটিং করে 800 সৈনিকের একটা ব্যাটালিয়ন তৈরি করেন। এই সমস্ত লোকদেরকে নিয়ে মেজর হাফিজ সাহেব আমাদেরকে আসামের তেলঢালা নিয়ে যায়। ওখানে গভীর জঙ্গলে আমরা ক্যাম্প স্থাপন করি এবং ওখানে প্রশিক্ষণ পরিচালনা করি। বিশেষ করে নবাগত মুক্তিযোদ্ধাদেরকে যুদ্ধ পরিচালনার জন্য যে সমস্ত প্রশিক্ষণ দরকার সেগুলো আমরা ওদেরকে প্রশিক্ষণ দিতে থাকি। এরপরে আপনার কাছ থেকে একটি অপারেশনের কথা আমরা শুনবো। তার আগে আমি সার্জেন্ট আব্দুস সোবহান বীর বিক্রম তার কিছু যুদ্ধের ইতিহাস শুনতে চাই। দর্শক মণ্ডলী, আমার সামনে সার্জেন্ট আব্দুস সোবহান বসে আছেন। তিনি একজন টিপিক্যাল সৈনিক। তিনি খুব গুছিয়ে তার কথা বলতে পারবেন না, কোনো ধরনের অলংকারও তার ভাষায় থাকবে না। তিনি একজন সাধারণ সৈনিক যিনি হুকুম পালন করতে অভ্যস্ত এবং কমান্ডারের নির্দেশ পেলে মৃত্যুর তোয়াক্কা না করে যে কোনো বিপদের ঝুঁকি মাথায় নিয়ে দায়িত্ব পালন করেছেন যুদ্ধের মধ্যে। কয়েকটি যুদ্ধে তার সাহসিকতা আমি নিজেই দেখেছি। তো তার কাছ থেকে শুনতে চাইব কিভাবে তিনি মুক্তিযুদ্ধে এলেন এবং একটি অপারেশনের কথা আমাদেরকে বলেন। স্যার, যখন পাকিস্তান বাহিনী আমার উপর আক্রমণ করে যশোর ক্যান্টনমেন্টে, তখন আমরা তাদের সাথে কিছু মোকাবিলা করার পরে তাদের সাথে টিকতে না ভরিয়া হাবিব সাহেবের নেতৃত্বে আমরা সিনেমার পিছন দিয়ে বারুই। প্রথমে গেলাম চৌগাছা, যেটা তারপরে কলিকাতা বনগাঁও, বেনাপোল, তারপর বনগাঁও, তারপর বেনাপোল রক্ষা করবার জন্য ওখানে কয়েকদিন আমরা যুদ্ধ করি। এরপর আমরা লোক নাই, মেজর হাবিব সাহেবের অর্ডার পাইলো যে তুমি লোক ভর্তি করো, যে তরুণ লোকেরা ইয়া যায় শরণার্থী হয়ে যায়। এখান থেকে স্যারে লোক ভর্তি করছে, করার পরে ওদের ট্রেনিং করাইতে হয়। তো এখান থেকে আমরা পাঠাচ্ছিল আসাম, গুয়াহাটি, তেলডালাতে গিয়ে আমরা ওদের সামরিক ট্রেনিং শিখাইছি। সামরিক শিখার পর এরপর আমরা রইল সিলেট আমাবিল, সি কোম্পানি আর এ কোম্পানি 1 প্লাটুন। হ্যাঁ, আর বেলুর একটা শক্ত গাঁটি ছিল বিল্ডিংয়ের ভিতরে। আর সব পজিশন, সব মাল মাথা সব বিল্ডিংয়ের ভিতরে। ওরা রইল যে এই বিল্ডিংটি স্টে করবা আর এদের উপর সি কোম্পানি আক্রমণ করবো। তো 3.5 রকেট লঞ্চার কেউ ট্রেনিং করে নাই। আমি এবার ভারতের স্পিডে ট্রেনিং করাইছিলাম, করছি। এবার আমার সাথে দুজন লাগে 1 আর 2। তো আমি 1 আর 2 তো নিজের হাতিয়ারও লইছি, আমরা ওই 3.5 রকেট লঞ্চার লইছি। লইয়া সি কোম্পানিটাই নিয়ে আমি বায়ে রাত্রেবেলা, তখন রাত্রেবেলা 1:30। অর্থাৎ 3.5 রকেট লঞ্চার, যেটি ট্যাঙ্কের বিরুদ্ধে ব্যবহৃত হয়, সেটা নিয়ে আপনি এই দলই বিওপিতে পাকিস্তানিদের যে অফিসারের যে কমান্ড পোস্ট, সেটার উপরে আপনাকে আক্রমণ করার নির্দেশ দেওয়া হলো। সে আমাকে নির্দেশ পাওয়ার পরে আমি লিলিং পছন্দ বসছি। বসার পরে বলছি লোড। তা আমার 2 বোম একটা লোড করছে। একটা বোমের ওজন 9 পাউন্ড, তার গায়ে 3 বোম, 3 নং 27 ওজনের তার বোম হাতিয়ার। ওই তো আমার লোক চলে কেমনে বোম লোড করার পরে আমার পিছিয়ে দইরা বলছে স্যার লোড করে স্যার আমি আলান মেরে বোম ছাড়ছি। আপনি শত্রুর কমান্ড পোস্ট লক্ষ্য করে রকেট লঞ্চার ফায়ার করেছেন। ফায়ার করছি, করার পরে একটা চিকারে ছিল, চিকারও শেষ, বিল্ডিংও শেষ, বোমও শেষ। আচ্ছা, বিল্ডিংটা ধ্বংস হয়ে গেল? ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, তারপরে আরেকটা লোড করছে, লোড করার পরে ওইটাও ফায়ার করছি। ফায়ার করবো জায়গাটা তামা হয়ে গেছে গা। তা আরেকটা লইছে, বলে আমার তুই যাবে মেহনত করে নিবি, যেও লোড করে ফায়ার করে দিও, তোরা ফোটাটা ফাতলা হইব। লোড করতে দুইটা রকেট আপনি ফায়ার করছেন, দুইটাই আঘাত করেছে, বিল্ডিং ধ্বংস। মানে জায়গাটা একবার পুষ্পিন হয়ে গেছে। তো ওইখানে যে অফিসার ছিল তার কি হলো? তার আর অবস্থা নাই, তারা তো হেল্প হয়েছে, ফইলে বুম সে উড়ে গিয়েছে, ফইলা বুম হয়েছে, পুরো বোমে বোমটা পড়লে তো স্যার ইটও বুম হয়ে জায়গা, মাটিও বুম হয়ে জায়গা। আচ্ছা, তারপরে একটা রয়েছে কইলে মাফাজ লোড, ওইটা লোড করছে, লোড করার পরে ফায়ার করছে, ফায়ারও নাই, মাফাজ মিস ফায়ার। যখন মিস ফায়ার বলছে বোমটা হিলাই দিছে, হিলাই দিছে আবার ফায়ার করছে, আবার রে বোম ফায়ারও না, এটা বাড়িতে নষ্ট হয়ে গেছে। তৃতীয় রকেটটি ফায়ার হয়নি। তারপর কি হলো? তারপরে বোমটা হাতিয়া টাইম বাম হাতে লইছি, বাম দিক দিয়ে এক মেশিন গান ছিল, মেশিন গানের একটা পজিশন ছিল, আমি দেখি নাই, জঙ্গল তো পাহাড় থেকে নেমে ডালন, পাকিস্তানিদের মেশিন গান, পাকিস্তানের মেশিন গান আমার ব্রাশ মেরে দিল। ব্রাশ মেরে দেওয়ার পর স্যার আমার এইখানটা 6-7টা ঢুকছে, রানের ভিতরে 6-7টা ঢুকছে, কোখে লাগছে, এই আঙ্গুল গেছে গা, এই আঙ্গুলের মাথা গেছে গা, আমি কেটে বেরিয়েছি। এরপরে কোথায় আপনাকে হাসপাতালে নিল? না, অনেক পরে নিছে হাসপাতাল। আচ্ছা, মুজিবুর রহমান হাতাই মাথায় গুলি বার করছে, করার পরে
সেল ড্রেস লাগাইছে, এরপর 2টা ইটিএস লাগাইছে। স্যার আর তার এত কথা ওষুধ দেখ না, ওই তুমি হাসপাতাল দিয়ে দিও। আচ্ছা, কতদিন হাসপাতালে ছিলেন? হাসপাতাল আগরতলা ছিলাম 4 দিন। আচ্ছা, তারপর? একজন গান ফিরছে, এরপর তো আসাম গুয়াহাটি। আচ্ছা, ধন্যবাদ। আব্দুস সোবহানের বিবৃতি আপনারা শুনলেন। দলই বিওপি যুদ্ধ মুক্তিযুদ্ধের ইতিহাসে ভয়াবহ এক যুদ্ধ। সেখানে প্রথম ইস্টবেঙ্গলের একটি কোম্পানি এবং একটি প্ল্যাটুন নিয়ে এই আক্রমণ পরিচালনা করা হয়। সেখানে তিনি একজন অফিসার এবং তার কমান্ড পোস্টকে উড়িয়ে দিয়েছেন রকেট লঞ্চারে ফায়ার করে, কিন্তু সাথে সাথে সেই পাহাড়ের ঢালে পাকিস্তানিদের একটি মেশিন গান ছিল, সে ফায়ার করায়। সেই মেশিন গান থেকে ফায়ার এসে তাকে, যেহেতু সে শত্রুর খুব কাছাকাছি চলে গিয়েছিল, সেই জন্য সেও 6টি গুলিবিদ্ধ হয় এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই দলই বিওপি জেটিতে প্রথম ইস্টবেঙ্গলের একটি কোম্পানি এবং একটি প্ল্যাটুন আক্রমণ করে, অর্থাৎ প্রায় 200 সৈনিক। এই জায়গাটা মিত্রবাহিনী দখল করে 2টি ব্যাটালিয়ন নিয়ে, অর্থাৎ 1600 সৈনিক এবং মিডিয়াম কামানের সাহায্য নিয়ে তুমুল যুদ্ধের পর এই জায়গা মিত্রবাহিনী দখল করে। সেই যুদ্ধে, এই ভয়াবহ যুদ্ধে মাত্র 200 জন সৈনিক নিয়ে আব্দুস সোবহান এবং তার কমান্ডার লেফটেন্যান্ট কাইয়ুম এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমরা এখন ফিরে আসি। এই যুদ্ধে প্রথমে ইস্টবেঙ্গল অতুলনীয় সাহস এবং বীরত্ব প্রদর্শন করে চার্লি কোম্পানি এবং আলফা কোম্পানির সৈনিকেরা। এখানে সিপাহি হামিদুর রহমান চার্লি কোম্পানির একজন সৈনিক, তিনি অতুলনীয় বীরত্ব প্রদর্শনের জন্য বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত হন। এবার আমরা আবার ফিরে যাব সিনিয়র ওয়ারেন্ট অফিসার নূর মোহাম্মদের কাছে। যুদ্ধের যে কোনো একটি অপারেশন সম্পর্কে, আপনি অনেকগুলো অপারেশনে অংশ নিয়েছেন, যে কোনো একটি সম্পর্কে আপনি আমাদেরকে বলেন। সেটা আমরা যখন আসামের তেলঢালায় নবাগত মুক্তিযোদ্ধাদেরকে প্রশিক্ষণে ব্যস্ত ছিলাম, ঠিক জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ভারতীয় জেনারেল গুলবক্স সিং গিল উনি আমাদের ফার্স্ট বেঙ্গলে এসে 4 জন দুঃসাহসিক সাপ ছোটা চাইলেন। তখন মেজর হাফিজ আমাকে, হাবিলদার হেলাল, নায়ক নুর হোসেন, নায়ক নাছির, এই 4 জনকে বাছাই করে ওনার সঙ্গে দিয়ে দিলেন। ওনার গাড়িতে করে আমরা গুয়াহাটি হয়ে শিলং গোর্খা ট্রেনিং সেন্টারে ওখানে চলে যাই। ওখানে যাই দীর্ঘ 15-20 দিন আমরা এই প্লেন ধ্বংসের উপরে ফায়ারিং প্রশিক্ষণ করি, এবং বিশেষ করে গাড়ির টেলবোট এবং বেলুন উড়িয়ে ফায়ারিং প্র্যাকটিস করতে থাকি। মানে আকাশে বেলুন উড়িয়ে দিচ্ছে, আপনার নিচে থেকে ফায়ার করছে? বেলুনের উপরে ফায়ার করতে থাকি, প্র্যাকটিস করি যাতে আমরা বিমানটা ধ্বংস করতে পারি। এবং আমাদের প্রশিক্ষণ উনি নিশ্চিত হয়ে তখন আমাদেরকে ওই অপারেশনে পাঠাবেন, তার আগের দিন আমাদেরকে ওনার কনফারেন্স রুমে ডেকে নিয়ে গেলেন। তখন আমরা ওনার কনফারেন্সে ঢুকে দেখি যে ওনার অফিসের চতুর্পাশে আমাদের বাংলাদেশের পুরো ম্যাপ সেট করা। তখন এই শমশেরনগর এয়ারপোর্টে যে আমাদের বিমানটা ধ্বংস করতে হবে ওটার পুরো বিস্তারিত ব্রিফ আমাদেরকে করলেন। এবং এই ব্রিফ করতে যাই উনি আমাদেরকে ওটার গুরুত্ব অনুধাবন করে বললেন যে আপনারা যাওয়ার পথে যদি দেখেন যে একটা ব্যাটালিয়ন শুয়ে আছে, আপনারা ইজিলি তাদেরকে ধ্বংস করতে পারেন, কিন্তু এটা না করে আপনাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে বিমান ধ্বংসের, এইটা করবেন। কারণ এই বিমানটা যদি ধ্বংস করতে পারেন তাহলে পাকিস্তানের জেনারেল ইয়া খানের ঘুম আসবে না। শামশেরনগর বিমানবন্দরে পাকিস্তানি পরিবহন বিমান অবতরণ করে, সেটিকে ধ্বংস করার জন্য আপনাকে টাস্ক দেওয়া হলো। জি স্যার। এরপরে উনি একটা জিপে করে আমাদের 4 জন চেরাপুঞ্জি পার হয়ে সিলেট বর্ডারে একটা মুক্তিযুদ্ধের ক্যাম্পে আমাদেরকে ওখানে নিয়ে গেলেন। ওখানে যে মুক্তিযুদ্ধের ক্যাম্পে একজন কমান্ডার ছিল তৎকালীন ইপিআরের নায়েব সুবেদার, ওনার কাছ থেকে আমরা এই অপারেশনটার ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ করি, যেহেতু ওনার বাড়ি ওখানের আশেপাশেই এবং ওনার মামা শ্বশুর বাড়ি হলো এয়ারপোর্টের কাছেই। তথ্য সংগ্রহ করে আমরা আগস্টের 2 তারিখে সন্ধ্যের দিকে 3টা নৌকা ভাড়া করে উনি আমাদেরকে গাইড দিলেন। গাইড মানে নৌকাওয়ালাই গাইড, নৌকায় করে আমাদেরকে ভোর হওয়ার আগে ওনার যে একটা আত্মীয় বাড়ি আছে এয়ারপোর্টের কাছে, ওনার বাড়িতে নিয়ে গেলেন। ওনাদের নিরাপত্তার জন্য ওনাদের ওই এলাকায় না থেকে আমরা আবার নৌকা করে বের হয়ে চলে আসলাম। এসে এয়ারপোর্টের রানওয়ের খুব কাছাকাছি বিলের ভিতরে ওই নৌকা নিয়ে আমরা অবস্থান গ্রহণ করলাম। 3টা নৌকা 3 জায়গায় রেখে অবস্থান গ্রহণ করলাম। তা আমাদের এই বিমানটা আসার কথা ছিল 2টার দিকে। তা 2টার দিকে প্রথম ওই বিমানটা না এসে প্রথমে একটা ছোট্ট সাদা সিপ্লেন আসলো, তা সেটাকে আমরা ফায়ার করলাম না। কিছুক্ষণ পরপরই আমাদের কাঙ্ক্ষিত বিমানটা আসলো,
কিন্তু আমরা ফায়ারের জন্য প্রস্তুতি নিলাম, কিন্তু ওটা আমার টার্গেটের রেঞ্জের একটু বাইরে ছিল বলে তখন আমরা ফায়ার করতে পারিনি। বিমানটা নিশ্চয়ই কিছুক্ষণ পরে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। তো আমি ওনাদের সবাইকে বললাম যে আমরা নৌকা নিয়ে আরও সামনের দিকে যাব। আস্তে আস্তে আমরা নৌকা নিয়ে বেশ কিছুদিন সামনে চলে আসি, আমরা রানওয়ের খুব কাছাকাছি। আধা ঘন্টা পরে বিমানটার গর্জন শোনা গেল, তখন আমরা বুঝতে পারলাম বিমানটা এখন উড্ডয়ন করবে। ঠিকই বিমানটা উড্ডয়ন করে যখন বামে টার্ন করলো, এই টার্নের উপরে আনলাম যে একটা টাইম ওর উপরে ফায়ার করি। ফায়ার করলে বিমানের ডান পাশে ডানে আগুন ধরে যায়। তা ওখানে ওই দিনটা আমাদের জন্য একটু ভালো ছিল, বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো। পাকিস্তান সেনাবাহিনী আমাদেরকে বুঝতে পারেনি যে আমরা ওখানে আছি, কিন্তু আমরা ওনার পাকিস্তান সেনাবাহিনীর যে বাংকারগুলো আছে ওগুলো সব আমরা দেখতে পাচ্তেছি, রোজে চলাফেরা করতেছে, আমরা দেখতে পাচ্তেছি। তা আমরা যখন ফায়ার করছি ওই সময় বিমানের আওয়াজ এবং আমাদের ফায়ার আওয়াজ একাকার হয়ে গেছে। পাকিস্তান সেনাবাহিনী টেরে পাইনি যে এখানে কী হয়েছে, আমরা ফায়ার করলাম কিনা। আমরা যখন দেখছি বিমানের ডানে আগুন ধরে গেছে, তখন আমরা অতি দ্রুত ওই স্থান ত্যাগ করে আমরা আবার বর্ডারের কাছে চলে আসছি। তো ওই দিন জেনারেল গুলবক্ত সিং গিল উনি আবার রাডার নিয়ে সীমান্ত এলাকায় বসাচ্ছিল। উনি আমাদের বলেছেন যে আমরা ওখানে কী করবেন না করবেন আমি রাডার ওটা দেখতে পাবো। যাকে আমরা ফেরত আসার পরে উনি আমাদের খুব খুশি হলেন, আমাদেরকে বুকে ঝরিয়ে মানে অভিনন্দন জানালেন। এবং ওই দিন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে আমাদের নাম উল্লেখ করে পাকিস্তানি বিমান ধ্বংসের খবর প্রচার করে। এতে পাকিস্তানি সেনাবাহিনীর মনোবল প্রচণ্ডভাবে ভেঙে পড়ে এবং তারপরে আমরা ওখান থেকে আমাদের এই আসামের তেল ঢাল আমাদের ইউনিটে ফেরত চলে আসি। ধন্যবাদ। দর্শক, নূর মোহাম্মদ যেভাবে বললেন মনে হয় এমন কিছু ঘটনাই না। যেটি ঘটেছে সেটি হলো গভীর রাত্রে একটি নৌকা করে সীমান্ত এলাকার থেকে 20 মাইল ভিতরে তারা প্রবেশ করে শমশেরনগর রানওয়েতে বিমানের জন্য অপেক্ষা করে আছে। পাকিস্তানি পরিবহন বিমান C-130 যখন শমশেরনগর বিমানবন্দর থেকে আকাশে উড্ডীয়মান, সেই সময় 4 জন দুঃসাহসী সৈনিক তারা জেলের ছদ্মবেশে রানওয়ের পাশে অবস্থান নিয়েছিল খুব ভোরে অন্ধকার রাত্রি, এবং তারা LMG দিয়ে ফায়ার করে 4টি LMGর ফায়ারে বিমানের ডানায় আগুন ধরে যায়, বিমানটি ধ্বংস হয়। এটি একটি দুঃসাহসিক অপারেশন নিঃসন্দেহে। শত্রু এলাকা কবলিত 20 মাইল পথের ভিতরে মাত্র 4 জন জেলের ছদ্মবেশে লাইট মেশিন গান নিয়ে এত বড় একটি অপারেশন চালালো, সেটি কিভাবে সম্ভব হলো? সেটি সম্ভব হলো এই কারণে এলাকার জনগণ তাদের পক্ষে। প্রতিটি বাঙালি সেদিন মুক্তিকামী, স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত, সেই জন্যেই তাদের ভয়ের কোনো কিছু ছিল না। পাকিস্তানি বাহিনী রাত্রে কোথাও বেরোতে পারে না, কিন্তু মুক্তিবাহিনী তাদের জন্য দিন রাত সমান। সেজন্যেই এই শত্রু এলাকার মধ্য দিয়ে 20 মাইল পথ নৌপথে অতিক্রম করে একটি বিমানবন্দরে হামলা করে তারা আবার একই পথে ধীরে ধীরে আবার সীমান্তে পৌঁছে যান এবং নিজের ইউনিটে যোগদান করেন। এ ধরনের দুঃসাহসিক কাহিনী হয়তো আরও আছে, কিন্তু এই বীর যোদ্ধারা নূর মোহাম্মদ এবং আব্দুস সোবহান তারা জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়ে শত্রুর উপরে হামলা করেছিল। এদের কাহিনী দেশের জনগণ এখনও জানে না, এবং আশা করি ভবিষ্যৎ প্রজন্ম তাদের এই দুঃসাহসিক অপারেশন থেকে তারাও শিক্ষা গ্রহণ করবেন। যুগ যুগ ধরে বাঙালি উৎসাহিত হবে। যশোর ক্যান্টনমেন্টের বিদ্রোহের পর প্রথমে ইস্ট বেঙ্গল প্রথমে চৌগাছাতে প্রতিরক্ষা অবস্থান গ্রহণ করে, তারপরে বেনাপোলে কাগজ পুকুর নামে একটি জায়গায় প্রথম ইস্ট বেঙ্গল এবং পিছনে ছিল BDR এর 400 সৈনিক মিলে একটি রক্ষণ ব্যুহ স্থাপন করা হয়। সেখানে প্রতিদিন পাকিস্তানিরা আক্রমণ করত এবং প্রতিদিন প্রথম ইস্ট বেঙ্গলে আক্রমণ প্রতিহত করব। সেই যুদ্ধের কথা কিছু বলেন। বেনাপোলের যুদ্ধ ডেলি আমরা খাবার টাইম পেয়ে নাই, আর এই আমরা আক্রমণ রাত দিন 24 ঘন্টা। আচ্ছা, তো আমাদের ঠেকাই তুল আমরা যুদ্ধ করতে হয়, আমরা যুদ্ধ চালাইছি করতাম, আমরা চালাই, আমরা করি, করার পরে যখন আমাদের মনোবল কম, আমাদের মানুষের সংখ্যা কম, অস্ত্র কম, পরে যখন আমাদের অর্ডার এলো এন থেকে আমরা 1 মাস করার পরে আমরা এন থেকে উড়িয়ে ফেললাম। এই 1 মাসের প্রতিটি দিন পাকিস্তানি বাহিনী আক্রমণ করেছে। পাকিস্তানিরা আক্রমণ করে কামানের সাহায্যে, আমাদের কামান ছিল না, মর্টারও ছিল না, রাইফেলটা শুধু রাইফেলটা। তো সেখানে প্রত্যেকটি আক্রমণ আপনারা প্রতিহত করেছেন। আমি তো প্রাণকমনা হাওলদার আমার জুয়ান নিয়ে প্রত্যেকটারে আমি আক্রমণ রক্ষা করি।
তো সৈনিকদের মধ্যে কীরকম মনোবল কেমন ছিল? মনোবল ভালো, আমরা স্বাধীন দেশ পাবো যদি বেঁচে থাকি। ভারতে তো সব স্মরণ তো আসছি হয়, যদি স্বাধীন হয় তো আমরা দেশ পাবো, আমরা স্বাধীন পাবো। পরে দেশ তো স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন হয়েছে, লোক তো আর নাই। আচ্ছা, ধন্যবাদ। সিনিয়র ওয়ারেন্ট অফিসার নূর মোহাম্মদ, যুদ্ধের শেষ পর্যায়ে সিলেট অঞ্চলে, এবং যুদ্ধটা শেষ হলো কিভাবে, আপনাদের মুক্তিযুদ্ধের সফল পরিণতি কিভাবে হলো, এই সম্পর্কে বলেন। স্যার, আমাদের ওয়েস্ট বেঙ্গল যখন আসামের তেলডাটা থেকে ত্রিপুরা রাজ্যের আমপাশে নিয়োজন হয় মুক্তিযুদ্ধের বৃহত্তর পরিকল্পনা অনুযায়ী, সেখান থেকে আমরা সিলেটের আটগ্রাম, কানাইঘাট বিভিন্ন জায়গায় আক্রমণ করে শত্রু বাহিনীকে পরাজিত করে আমরা সিলেট শহরের দিকে অগ্রসর হতে থাকি। এমনই একদিন 13ই ডিসেম্বর আমরা পাকিস্তানের কয়েকটা ডিফেন্স বাইপাস করে চা বাগানের ভেতরে ঢুকে পড়ি, এবং 14ই ডিসেম্বর সকালবেলা আমরা সিলেট এমসি কলেজের পিছনে পাহাড়ি এলাকায় আমরা ওখানে চলে যাই। ওখানে সিলেট এমসি কলেজে পাকিস্তান সেনাবাহিনীর ব্রিগেড হেডকোয়ার্টার ছিল এবং ওদের খুব শক্ত প্রতিরক্ষা অবস্থান। আমরা কিন্তু প্রথমত জানতাম না যে ওখানে পাকিস্তান সেনাবাহিনী আছে। তা আমরা ওখানে যাই, সকালবেলা অবস্থান নেওয়ার পর আমরা যখন অবস্থান নিচ্ছি দেখেছি পাকিস্তান সেনাবাহিনী ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। তো ওখানে আমরা কোনোরকম অবস্থান নিয়ে মেজর হাফিজ সাহেব আমাদের এমজি পজিশন দিয়ে তাদের উপর ফায়ার করে। এর জন্য উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধে ওদেরও প্রচুর ক্ষয়ক্ষতি হয়, আমাদেরও প্রচুর কিছু ক্ষয়ক্ষতি হয়। প্রথমত আমাদের সঙ্গে ভারতীয় বিমান বাহিনীর যোগাযোগ ছিল না, তো যার জন্য আমরা কোনো সাপোর্ট পাই নাই। এই জন্যে আমাদের ওখান থেকে ফল ব্যাক করতে হয়। পরবর্তীতে ওদের সঙ্গে যোগাযোগ হওয়ার পরে এই পাকিস্তান সেনাবাহিনীর উপর ভারতীয় বিমান বাহিনী এবং গোলন্দাজ বাহিনী ওদের পরে গোলাবর্ষণ করে। তাই 2টার দিকে আমি আবার অবস্থান থেকে যখন উঠে চলে আসি, আমি কিন্তু জানতাম না যে আমাদের পিছনে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমি শুধু পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ ফায়ার টু ফায়ার ব্যাক করে যাচ্ছে, ওরা আস্তে আস্তে আমাদের দিকে অগ্রসর হচ্ছে, আমি কিন্তু তাদের ইন্ডিকেট করে করে ফায়ার করতেছি। এর মধ্যে 2টার দিকে আমার প্লাটুন হাবিলদার হেলাল আমাকে ডাকছে যে পিছনে ব্যাক করার জন্য। তো আমি উঠে আসছি, এসে দেখি যে আমাদের এমজিটা পড়ে আছে, ওখানে কোনো লোকজন নেই। হাবিলদার হেলাল আমাকে রাগ করে বললো যে তোমাকে 10টার থেকে ডাকতেছি, তুমি শুনতে পাচ্ছ না, এখানে ফল ব্যাক করতে হবে। তখন আমি ওখানে একটা পানির ট্যাঙ্কের পিলার ছিল, পিলারের কভার নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর উপর ফায়ার করতেছি, আর আমার সেকশনটাকে উড্ডল করার জন্য নির্দেশ দিছি। এই উড্ডল করে আসার পথে ছালাম নাম করে একটা সৈনিক পাকিস্তানের এমজির ফায়ারে ওখানে জায়গায় শহীদ হয়ে যায়, আর একটা ব্রাশ এসে আমার উপরে পড়ে। কিছুটা গুলি লাগে পিলারে, আর আমার বাম হাতের এসএমজির ভিতর দিয়ে ঢুকে ভেতরে বের হয়ে পেটকে ছিদ্র করে বাসে বের হয়ে চলে যায়। তারপর ওই অবস্থায় আমি হাত দিয়ে ব্যান্ডেজ করে ধরে আমার এসএমজিটা নিয়ে পিছনে চলে আসি। আমার বাকি সেকশনকে সর্বশেষ মেজর হাফিজ সাহেব আমরা উড্ডল করে পিছনে একটা ওই ডেয়ারি ফার্মের অফিস ছিল, ওখানে যে আমরা অবস্থান থাকি। ওখানে রাত্রে থাকার পরে ব্যথায় যন্ত্রণায় ছটফট করতেছি। 14 ডিসেম্বর রাত্রে আমরা চা বাগানের ভেতর দিয়ে সিলেট এমসি কলেজের পিছনে ওখানে চলে আসি। সকালবেলা আমরা ওখানে যে আমরা যত কাছাকাছি চলে আসছি, পাকিস্তানি সেনাবাহিনী টের পাইনি, বুঝতে পারিনি যে এখানে মুক্তিযোদ্ধারা আসছে। তখন আমরা মেজর হাফিজ সাহেবের নেতৃত্বে পাহাড়ের সম্মুখ এলাকা দিয়ে প্রতিরক্ষা অবস্থান গ্রহণ করি এবং আমাদের ওই বাংকার খনন করা শুরু করি। তখন পাকিস্তান সেনাবাহিনী বুঝতে পারে যে মুক্তিযোদ্ধারা খুব কাছাকাছি চলে আসছে। ওখানে যে প্রিন্সিপাল সাহেবের বাসা ছিলেন এমসি কলেজের, ওখানে পাকিস্তানের একটা ব্রিগেড হেডকোয়ার্টার অফিস ছিল। তখন ওই বিল্ডিংয়ের উপরে পাকিস্তানের এমজি পজিশন ছিল, ওরা ওখান থেকে তারা আমাদের উপর ফায়ার শুরু করে। ওরা কয়েকবার আমাদের উপর ফায়ারের আক্রমণ করার চেষ্টা করে, আমরা বারবারই ফায়ার দিয়ে তাদের আক্রমণকে প্রতিহত করি। যেহেতু ওই সময় আমাদের ভারতীয় গোলন্দাজ এবং বিমান বাহিনীর সঙ্গে যোগাযোগ ছিল না, যার কারণে আমাদের ক্ষয়ক্ষতি হয় এবং পাকিস্তান সেনাবাহিনীরও প্রচুর ক্ষয়ক্ষতি হয়। এই জন্য আমাদের ওখান থেকে একটু ফলব্যাক করতে হয়। আমার প্লান্টের ফয়েজ ওখানে গুলিবিদ্ধ শহীদ হন। আমার নিজের হাতে এবং পেটে গুলি লাগে আমি গুরুতরভাবে আহত হই। বিকালবেলা ভারতীয় গোলন্দাজ এবং বিমান বাহিনীর সঙ্গে যোগাযোগ হওয়ার পরে তখন বিমান বাহিনী এবং গোলন্দাজ বাহিনী ওদের উপর ফায়ার করে ওদেরটা ওরা ধ্বংস করে দেয় এবং ওদের খুব ক্ষয়ক্ষতি হয়। ওই দিন রাত্রে বিকালবেলা আমরা পিছনে এসে ডেইরি ফার্মের একটা অফিস ছিল, ওখানে রাত্রি যাপন করি। 14 ডিসেম্বর সকালবেলা আমরা শিলং হসপিটালে পৌঁছি। তো ওখানে পৌঁছার পরে আমরা জানতে পারি যে আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে
তখন খুব ভালো লাগলো, খুব খুশি হয়ে গেলাম আমরা, এবং আনন্দে ব্যথা যন্ত্রণা সব ভুলে গেলাম। ওখানে প্রায় 20 দিন মতো চিকিৎসার পরে আমরা আবার ইউনিটের মধ্যে ফেরত চলে আসি ফার্স্ট বেঙ্গলের সিলেট শহরে। আচ্ছা, ধন্যবাদ। স্যার, দর্শক, আপনারা দুজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার কাহিনী শুনলেন। এই যুদ্ধটি ছিল একটি জনযুদ্ধ, যেখানে স্বাধীনতার জন্যে পাগলপাড়া হয়ে দেশের সাধারণ মানুষ অংশ নিয়েছে। এই দুই বীর যোদ্ধা নিজের জীবনকে বিপন্ন করে শত্রু ঘাঁটিতে হামলা চালিয়েছে। 14ই ডিসেম্বর সিলেট এমসি কলেজের যুদ্ধ একটি ভয়াবহ যুদ্ধ ছিল। এই যুদ্ধে প্রথম ইস্ট বেঙ্গলের ব্রাভো কোম্পানির 2টি এমজি কমান্ডার নুরুন নবী এবং বাচ্চু মিয়া দুজনই শহীদ হন। প্লাটুন কমান্ডার নায়েব সুবেদার ফয়েজ বীরোত্তম তিনি এই যুদ্ধে শহীদ হন। প্রথম ইস্ট বেঙ্গলের 16 জন এই যুদ্ধে শহীদ হন। বিকালের দিকে ভারতীয় বাহিনীর সাথে ওয়্যারলেস সেটের মাধ্যমে যোগাযোগ স্থাপিত হলে সেখানে আমি বিমান হামলার অনুরোধ পাঠালে বিকেল 4টার দিকে ভারতীয় বিমান এসে এমসি কলেজের প্রিন্সিপালের বাড়িতে রকেট হামলা করে। এই হামলার পর পাকিস্তানি বাহিনী স্তব্ধ হয়ে যায়। সেই রাতেই তারা সিদ্ধান্ত নেয় আত্মসমর্পণ করার। পরের দিন তারা আত্মসমর্পণের জন্য তাদের সম্মতি দেয় এবং সিলেটে ব্রিগেডিয়ার ইফতেখার রানার নেতৃত্বে সিলেট ব্রিগেড মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ অনুষ্ঠানটি 17ই ডিসেম্বর হয়েছিল। 16ই ডিসেম্বর বিজয়ের বেশে প্রথম ইস্ট বেঙ্গল সিলেট শহরে প্রবেশ করে। রাস্তার দুধারে হাজার হাজার জনতা করতালি দিয়ে প্রথম ইস্ট বেঙ্গলকে অভ্যর্থনা জানায়। বিকেলের দিকে জেনারেল এমএজি ওসমানী, তৎকালীন কর্নেল ওসমানী মুক্তিযুদ্ধে আমাদের প্রধান সেনাপতি, তিনি সিলেট শহরে এসে সিলেট দখলের জন্য প্রথম ইস্ট বেঙ্গলকে অভিনন্দন জানান। এই ছিল আজকের মতো দুজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার কাহিনী। পরবর্তীকালে আবার আপনাদের সামনে হাজির হব 1971-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে। আপনাদেরকে ধন্যবাদ।